Hello friends, welcome to Perspective English Teaching. ক্লাস 11 এর সেমিস্টার 2 এর যে প্রথম পার্টটা আছে দ্য গার্ডেন পার্টি বাই ক্যাথরিন ম্যাসফিল্ড, সেই টেক্সটটা তোমাদের জন্য প্রেজেন্ট করছি। আমরা জানি ইন অ্যাডভান্স যে আমাদের জন্য যে পরীক্ষাটা ওয়েট করছে সেকেন্ড সেমিস্টারে, সেখানে কোশ্চেন কিন্তু এমসিকিউ মোডে হবে না, হবে ডেসক্রিপটিভ মোডে। তাই আমাদেরকে আগের থেকেই তো প্রস্তুত হতেই হবে, সমস্ত টেক্সটগুলোকে প্রিপেয়ার করে রাখতে হবে, প্রয়োজনীয় প্রশ্নের উত্তর আমাদেরকে প্রস্তুত রাখতে হবে পরীক্ষায় সফলতা পাওয়ার জন্য। আজ তোমাদের জন্য প্রথম ক্লাস নিয়ে এসেছি দ্য গার্ডেন পার্টি বাই ক্যাথরিন ম্যাসফিল্ড। এখানে দেখে নেব আমরা অ্যাবাউট দ্য টেক্সট, টেক্সটের প্লট কি, ক্যারেক্টার্স কি কি রয়েছে, আর লাইন বাই লাইন বাংলায় ওয়ার্ড ধরে ধরে এক্সপ্লানেশন গুলো দেখে নেব। তাহলে বন্ধুরা, আমাদের টপিকের নাম হলো দ্য গার্ডেন পার্টি। কে লিখেছেন গল্পটা? ক্যাথরিন ম্যাসফিল্ড। তাহলে গার্ডেন পার্টি বাই ক্যাথরিন ম্যাসফিল্ড। এই ক্যাথরিন ম্যাসফিল্ডের জন্ম হয়েছিল 1888 সালে, মৃত্যু ঘটেছিল 1923 সালে। তাহলে ভালো করে তথ্যটা মনে রাখবো, দ্য গার্ডেন পার্টি ইজ রিটেন বাই ওয়াজ রিটেন বাই ক্যাথরিন ম্যাসফিল্ড, who was born in 1888 and passed away in the year 1923। এবার ক্যাথরিন ম্যাসফিল্ড সম্পর্কে তো কিছু জানতেই হয়। জন্মটা আমরা জানতে পারলাম কি, ক্যাথরিন ম্যাসফিল্ডের জন্ম হয়েছিল 1888 সালে এবং মৃত্যু ঘটেছিল 1923 সালে। এই ক্যাথরিন ম্যাসফিল্ড ওয়াজ এ প্রমিনেন্ট নিউজিল্যান্ড মডার্নিস্ট শর্ট স্টোরি রাইটার। কি বলছি না, ওয়াজ এ প্রমিনেন্ট নিউজিল্যান্ড মডার্নিস্ট শর্ট স্টোরি রাইটার, নোন ফর হিজ ইনোভেটিভ স্টাইল। তার ইনোভেটিভ স্টাইলের জন্য তিনি পরিচিত। সি এক্সপ্লোরড দ্য থিমস অফ রিলেশনশিপস, আইডেন্টিটি অ্যান্ড ভেরিয়াস কমপ্লেক্সিটিস অফ হিউম্যান ইমোশনস। তাহলে আমরা কি জানছি যে ক্যাথরিন ম্যাসফিল্ড সুপরিচিত তার ইনোভেটিভ স্টাইলের জন্য। তিনি প্রকাশ করেন কি, থিমস অফ, কিসের বিষয়বস্তু, অফ রিলেশনশিপস, সম্পর্ক, আইডেন্টিটি, পরিচয়, অ্যান্ড ভ্যারিয়াস কমপ্লেক্সিটিস অফ হিউম্যান ইমোশনস, মানসিক যে ইমোশন অর্থাৎ আবেগ রয়েছে তার বিভিন্ন জটিলতা সম্বন্ধে। এবার দেখে নেব অ্যাবাউট দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট পড়তে গেলে টেক্সটের তো আগে পরিধিটা জানতে হয়, বিভিন্ন রকম তথ্যগুলো জানতে হয়। তাহলে অ্যাবাউট দ্য টেক্সটে আমরা প্রথমে কি পাচ্ছি, যে পাবলিকেশন অর্থাৎ প্রকাশনী। দ্য গার্ডেন পার্টি ওয়াজ ফার্স্ট পাবলিশড। এই গার্ডেন পার্টি গল্পটা প্রথম প্রকাশিত হয়েছিল ইন 3 পার্টস, 3টা অংশে, ইন দ্য স্যাটারডে ওয়েস্টমিনস্টার গ্যাজেট অন 4th and 11th February 1922 and the weekly Westminster Gazette on 18th February 1922। দুটো গেল। লেটার ইট অ্যাপিয়ার্ড, পরবর্তীকালে এটা প্রকাশিত হয়েছিল ইন দ্য গার্ডেন পার্টি অ্যান্ড আদার স্টোরিজ এই নামে। তাহলে আমরা কি জানছি, প্রকাশিত হয়েছিল 3টা পার্টে। প্রথম পার্টটা কি, স্যাটারডে ওয়েস্টমিনস্টার গ্যাজেট, আর দ্বিতীয় পার্টটা হলো কি উইকলি ওয়েস্টমিনস্টার গ্যাজেট। প্রথমটা প্রকাশিত হয়েছিল 1922-এর 4th and 11th February এবং দ্বিতীয়টা প্রকাশিত হয়েছিল 1922-এর 18th February, এবং 3 নম্বরটা অ্যাপিয়ার্ড হলো কি হিসাবে, দ্য গার্ডেন পার্টি অ্যান্ড আদার স্টোরিজ এই হিসাবে। তাহলে এইটা হলো আমাদের অ্যাবাউট দ্য টেক্সট সম্পর্কে আমরা জানলাম। এরপর জানবো প্লট অফ দ্য টেক্সট। এই যে টেক্সটটা, এর প্লটটা কি। দ্য ওয়েলদি শেরিডান ফ্যামিলি ইজ প্রিপেয়ারিং টু হোস্ট এ গার্ডেন পার্টি অ্যাট দেয়ার হোম। এটা ধনী সম্ভ্রান্ত শেরিডান পরিবার, এরা প্রস্তুতি নিচ্ছে
আয়োজন করার জন্য একটা গার্ডেন পার্টির। কোথায় না, প্লেসটা হলো কি অ্যাট দেয়ার হোম, তাদের নিজস্ব বাড়িতে তারা গার্ডেন পার্টিটা অ্যারেঞ্জ করছে এবং তারা সেটা হোস্টও করবে। তাহলে পরিবারটা কি না, ওয়েলদি শেরিডন ফ্যামিলি। তাহলে প্লট অফ দ্য টেক্সটটা বোঝা গেল তো, দ্য ওয়েলদি শেরিডন ফ্যামিলি ইজ প্রিপেয়ারিং টু হোস্ট এ গার্ডেন পার্টি অ্যাট দেয়ার হোম, তাদের নিজস্ব বাড়িতে এই গার্ডেন পার্টির আয়োজন তারা করছে। চলো এবার দেখে নি কি কি ক্যারেক্টার্স রয়েছে, চরিত্র কি কি রয়েছে। এটা বড় ব্রড একটা গল্প, এই গল্পের অনেকগুলো চরিত্র আমরা দেখতে পাবো। তাহলে আগে আমরা প্রথমে চরিত্র সম্পর্কে একটু পরিচিত হয়ে যায়। প্রথম যে চরিত্র দেখতে পাচ্ছি লরা শেরিডন। লরা শেরিডনটাকে ব্র্যাকেটে লেখা আছে দেখো, দ্য প্রোটাগনিস্ট অফ দ্য টেক্সট। এই যে টেক্সটটা যার নাম হচ্ছে দ্য গার্ডেন পার্টি, এই টেক্সটের প্রোটাগনিস্ট অর্থাৎ বলা যায় মূল কাণ্ডারি। নাম্বার 2, 2 নম্বরে কাকে দেখতে পাচ্ছি, মিসেস শেরিডন। মিসেস শেরিডনকে লরাস মাদার, লরার মা হলো মিসেস শেরিডন। নাম্বার 3, লরি শেরিডন। লরি শেরিডনকে লরাস এল্ডার ব্রাদার, লরার দাদার নাম হলো লরি শেরিডন। নাম্বার 4 কি পাচ্ছি, মেগ অ্যান্ড জস। মেগ অ্যান্ড জস এরা কারা না, লরাস সিস্টার, লরার বোনেরা। তারপর নাম্বার 5 এ পাচ্ছি দেখো হ্যান্স। এই হ্যান্স কে এ সার্ভেন্ট, একজন চাকর আছে। নাম্বার 6 কি পাচ্ছি, কিটি মেটল্যান্ড। কিটি মেটল্যান্ড কে এ ফ্রেন্ড হু ইজ ইনভাইটেড ইন দ্য পার্টি, একটা বন্ধু যাকে এই পার্টিতে আমন্ত্রণ করা হয়েছে। নাম্বার 7 কি পাচ্ছি, দ্য ওয়ার্কম্যান, কর্মরত বা কর্মী কিছু ব্যক্তি আছে, কর্মী আছে কিছু। নাম্বার 8 পাচ্ছি দ্য ব্যান্ড, দেখো পার্টি হবে ব্যান্ড না হলে তো হয় না, তাহলে ব্যান্ড পার্টি আছে, দ্য ব্যান্ড। নাম্বার 9 কি পাচ্ছি না, গডবার্ডস ম্যান। গডবার্ডস ম্যান কি না, ব্যাকেটে লেখা আছে দেখো দ্য ডেলিভারি ম্যান, অর্থাৎ কিছু আদান প্রদানকারী ব্যক্তি। নাম্বার 10 এম স্কট। এম স্কট কে, এম স্কট হলেন দ্য উইডো অফ দ্য ডিসিজড নেইবার। এই ডিসিজ মানে কি মৃত, এই মৃত পরিবারের মধ্যে একজন বিধবা, তার নাম হচ্ছে এম স্কট। আর নাম্বার 11 এ পাচ্ছি এমস সিস্টার। এমস সিস্টার বলতে দেখো ব্র্যাকেটে লেখা আছে দ্য সিস্টার অফ দ্য ডিসিজ নেইবার, এই যে মৃত প্রতিবেশী তার যে বোন, সেই বোন হচ্ছে এমস সিস্টার। এই হলো একটা বড় চরিত্রের লিস্ট, সম্পূর্ণ গল্পে আমরা এদেরকে পাবো। তো লেটস স্টার্ট দ্য ক্লাস পার্ট 1। প্রত্যেকটা লাইনের অর্থ টুকটাক ভাবে বুঝে নিতে হবে তোমাকে। আমি লাইন বাই লাইন ওয়ার্ড ধরে ধরে মানেগুলো বলে বলে যাব, প্রত্যেকটা শব্দের বাংলা আমি বলবো, তোমরা ঠিকঠাক ভাবে প্রত্যেকটি শব্দকে কাউন্ট করে রাখবে। দ্য গার্ডেন পার্টি বাই ক্যাথরিন ম্যাসফিল্ড। And after all the weather was ideal, আর যাই হোক আবহাওয়াটা ছিল আইডিয়াল। আইডিয়াল কথার অর্থ কি, আইডিয়ালকে বুঝবো আমরা পারফেক্ট বলে, নিখুঁত, তার মানে কোনো রকম খুঁত কিন্তু থাকে না যেটাতে, তাকে বলবো আমরা পারফেক্ট বা আইডিয়াল। ফার্স্ট লাইন কি হলো, অ্যান্ড আফটার অল দ্য ওয়েদার ওয়াজ আইডিয়াল, যাই হোক আবহাওয়াটা ছিল নিখুঁত, দুর্দান্ত একটা আবহাওয়া। দে কুড নট হ্যাভ হ্যাড এ মোর পারফেক্ট ডে। দে কুড নট হ্যাভ হ্যাড, তারা পেতে পারতো না, এ মোর পারফেক্ট ডে, এতটা সুন্দর একটা দিন, ফর এ গার্ডেন পার্টি, এই গার্ডেন পার্টির জন্য। ইফ দে হ্যাড অর্ডার্ড ইট, যদি তারা এটাকে অর্ডার করত, মানে আনার জন্য দায়িত্বভার দিত। আমরা যেমন বিভিন্ন সাইট থেকে অর্ডার করি, নিখুঁত জিনিসটা বেছে নিয়ে, ঠিকঠাক বেছে নিয়ে তো আমরা অর্ডারটা দিই, তাহলে আমাদের পছন্দ মতো সেই অর্ডারটা আসে। তাহলে এখানে লাইনটার মধ্যে কি বলা হচ্ছে, যে তারা কিন্তু এমন নিখুঁত দিন পেত না যদি তারা অর্ডার দিয়ে এই দিনটাকে আনাতো একটা গার্ডেন পার্টির জন্য। তাহলে দে কুড নট হ্যাভ হ্যাড এ মোর পারফেক্ট ডে, তারা এতটা ভালো দিন একটা পেত না, ফর এ গার্ডেন পার্টি, গার্ডেন পার্টির জন্য। ইফ দে হ্যাড অর্ডার্ড ইট, যদি তারা এটাকে অর্ডার করত। উইন্ডলেস, দিনটা কেমন ছিল, ডেসক্রিপশনটাতে কি দেওয়া আছে দেখো, উইন্ডলেস
বাতাসহীন, খুব একটা ঝড়ো বাতাস বইছে এমনটা নয়, বাতাসহীন ফুরফুরে একটা দিন। ওয়ার্ম, উষ্ণ। দ্য স্কাই উইদাউট এ ক্লাউড, মেঘে এক টুকরো জমে থাকা মেঘও নেই, আকাশে আর কি, আকাশে এক টুকরো জমে থাকা মেঘও নেই, স্কাই উইদাউট এ ক্লাউড। অনলি দ্য ব্লু ওয়াজ ভেইলড, অনলি দ্য ব্লু, শুধুমাত্র নীল রংটা কি ছিল না, ওয়াজ ভেলড, যেন ভেলড করা আছে। ভেল কথার অর্থ কি, ভেল কথার অর্থ হলো ঘোমটা বা ঢাকা দেওয়া আছে, নীল রং দিয়ে যেন কিছু একটা আচ্ছাদিত করা আছে। উইথ এ হেজ অফ লাইট গোল্ড, আর তার সঙ্গে আভাসটা কিরকম না, হেজ, হেজ মানে কি কুয়াশা, একটা আভাকে বোঝাচ্ছে, কি না হেজ অফ লাইট গোল্ড, ওই উজ্জ্বল সোনালী রঙের আভা দিয়ে মোড়া নীল রঙের সেই আবছাটা বা ঘোমটাটা যেন দেখতে পাওয়া যাচ্ছে। অনলি দ্য ব্লু ওয়াজ ভেলড উইথ এ হেজ অফ দ্য লাইট গোল্ড, ওই উজ্জ্বল সোনালী কুয়াশার ঘোমটা যেন নীল রঙের দেখা যাচ্ছে। অ্যাজ ইট ইজ সামটাইমস ইন আর্লি সামার, যেমন ভাবে ওই আর্লি সামারটাতে দেখতে পাওয়া যায়, মানে গ্রীষ্মের ওই শুরুর দিকটাতে যেরকম ওয়েদারটা দেখতে পাওয়া যায়, ঠিক তেমনই একটা ওয়েদার। তাহলে আমরা ওয়েদারটা সম্পর্কে কি জানলাম, আমাদের জন্য কোশ্চেন আসতে পারে, হাউ ওয়াজ দ্য ওয়েদার ফর দ্য গার্ডেন পার্টি, কোশ্চেন। এটা কিন্তু ভালো করে মনে রাখবে, ওয়েদারটা কেমন ছিল না, ওয়েদারটা হচ্ছে কিরকম, আইডিয়াল, এক কথা লিখবো আমরা কি, দ্য ওয়েদার ওয়াজ আইডিয়াল। এন্ড কি লিখবো না, উইন্ডলেস, ওভার দ্য স্কাই উইদাউট এ ক্লাউড, only the blue was veiled with a hedge of light gold, as it is sometimes in early morning. Clear? Next, the gardener had been up since dawn. The gardener had been up since dawn, mowing the lawns and sweeping them. গার্ডেনার মানে কি, মালি, এই মালিগুলো হ্যাড বিন আপ, উঠে গেছে সকাল থেকে, সিন্স ডন, ভোর থেকে আর কি, হ্যাড বিন আপ কাজে লেগে গেছে, ভোর থেকেই কাজে লেগে গেছে। ডন মানে কি, প্রত্যুষ বা ভোর। মোয়িং, তারা কি করছে না, মোয়িং দ্য লনস, লন মানে কি, ওই সামনের যে খোলামেলা জমিটা থাকে, ফাঁকা জায়গাটা, সেটাকে বলা হয় লন। সেই জমিতে তারা কি করছে না, মোয়িং করছে, যদি বড় সড়ো ঘাস কিছু থেকে যায় সেগুলোকে মোয়িং করছে, মানে কাটছে, ছাঁটাই করছে। তাহলে মোয়িং দ্য লনস, ঘাসের জমিগুলোকে তারা ছাঁটাই করছে। অ্যান্ড সুইপিং দেম, সেগুলোকে ঝাড় দিয়ে সবকিছু নোংরা সরিয়ে দিচ্ছে তারা। আনটিল দ্য গ্রাস অ্যান্ড দ্য ডার্ক ফ্ল্যাট রোজেটিস হোয়ার দ্য ডেইজি প্ল্যান্টস হ্যাড বিন সিম টু শাইন, কি বলছে, আনটিল, কতক্ষণ পর্যন্ত তারা এই কাজগুলো করছে না, তারা ভোরবেলায় উঠে গেছে, তারা ছাঁটাই করছে এবং সেগুলোকে ঝাড় দিয়ে তারা ফেলে দিচ্ছে। আনটিল দ্য গ্রাস, যতক্ষণ না পর্যন্ত সেই ঘাসগুলো, অ্যান্ড দ্য ডার্ক ফ্ল্যাট রোজেটিস, ওই ডার্ক মানে কালো রঙের, ফ্ল্যাট মানে বড় মাপের, ওই রোজেটিস, রোজেটিস কথার অর্থ কি, ওই ফিতা গোলাপ, অর্থাৎ ওই যে কাঠ গোলাপ আমরা দেখতে পাই না, কাঠ গোলাপ বলতে ওই নকল গোলাপ আর কি, অরিজিনাল গোলাপ ফুল নয়, বিভিন্ন রকম ইনগ্রেডিয়েন্টস, উপাদান দিয়ে পরে এই গোলাপগুলোকে বানানো হয়। তাই বলছে যে ওই বড় মাপের কালো রঙের ওই ফিতা গোলাপগুলো, হয়ার দ্য ডেইজি প্ল্যান্টস, যেখানে ডেইজি প্ল্যান্টস গুলো হ্যাড বিন সিম টু শাইন, চকচকে লাগছে। তাই কি করছে তারা, ভোরবেলায় উঠে লনের অর্থাৎ জমির যে ঘাসগুলোকে ছাঁটাই করছে, ঝাড় দিয়ে সেগুলোকে ফেলছে, যতক্ষণ না পর্যন্ত ওই ঘাসগুলো এবং সেই বড় মাপের কালো রঙের ফিতা গোলাপগুলো, যেখানে ওই ডেইজি প্ল্যান্টস গুলো আছে, সেগুলোকে চকচকে যতক্ষণ না পর্যন্ত লাগছে, ততক্ষণ পর্যন্ত তারা এই কাজগুলো করে যাচ্ছে। অ্যাজ ফর দ্য রোজেস, আর গোলাপের ক্ষেত্রে ইউ কুড নট হেল্প ফিলিং দে আন্ডারস্টুড দ্যাট রোজেস আর দ্য অনলি ফ্লাওয়ার্স দ্যাট ইমপ্রেস পিপল অ্যাট গার্ডেন পার্টিজ। আর কি বলছে দেখো, যে অ্যাজ ফর দ্য রোজেস, আর গোলাপের কথা যদি বলতেই হয়, ইউ কুড নট হেল্প ফিলিং, তুমি এটা অনুভব না করে থাকতে পারবে না যে দে আন্ডারস্টুড দ্যাট, তারা বোঝায় যে, তারা বলতে কোনগুলো, ওই গোলাপ ফুলগুলো কি বোঝায়, যে রোজেস আর দ্য অনলি ফ্লাওয়ার্স, এই গোলাপ হলো একমাত্র ফুল, দ্যাট ইমপ্রেস পিপল, যেগুলো মানুষকে মুগ্ধ করে,
অ্যাট গার্ডেন পার্টিজ। গার্ডেন পার্টিগুলোতে দেখি না আমরা বিভিন্ন গার্ডেন পার্টি বা বিভিন্ন পার্টির ক্ষেত্রে, বিভিন্ন সেরিমনির ক্ষেত্রে যখন ওই দরজার সামনে কি করা হয়, অভ্যর্থনা জানানোর জন্য একটা করে গোলাপ হাতে ধরিয়ে দেওয়া হয় না? ঠিক তেমনই বলছে যে পার্টিগুলোতে যদি মানুষকে মুগ্ধ করতে হয় তাহলে গোলাপের অবদান কিন্তু অনস্বীকার্য। The only flowers that everybody is certain of knowing, that the only flowers, একমাত্র ফুল, এই গোলাপ হলো একমাত্র ফুল, that everybody is certain, প্রত্যেকে নিশ্চিত, of knowing, নিশ্চিতভাবে এটা জানে যে গোলাপ হলো একমাত্র ফুল এই বিভিন্ন পার্টিগুলোতে অভ্যর্থনা জানানোর ক্ষেত্রে। হান্ড্রেডস, ইয়েস, হ্যাঁ, 100টা, হ্যাঁ, লিটারালি হান্ড্রেডস, আক্ষরিক ভাবে 100টাই হ্যাড কাম আউট ইন এ সিঙ্গেল নাইট, এক রাতের মধ্যেই 100টা গোলাপ ফুল, 100টা গোলাপ ফুল কিন্তু আনা হয়েছে। দ্য গ্রিন বুশেস বোড ডাউন, দ্য গ্রিন বুশেস বোড ডাউন as though they had been visited by archangels। কি বলছে যে হান্ড্রেডস, ইয়েস, লিটারালি হান্ড্রেডস হ্যাড কাম আউট ইন এ সিঙ্গেল ডে, 100টাই, হ্যাঁ সত্যিকারই বলছি, 100টা গোলাপ ফুল যেন কাম আউট, ফুটে উঠেছে এক রাতের মধ্যেই। দ্য গ্রিন বুশেস বোড ডাউন, ওই সবুজ ঝোপগুলো যেন মাথা নত করে দিয়েছে, হেলে দিয়েছে, হেলে গেছে ভারে, অ্যাজ দো, যেন দে হ্যাড বিন ভিজিটেড, সেখানে ঘুরতে এসেছিল, সেই ঝোপগুলোতে ঘুরতে এসেছিল কারা, বাই আর্কাঙ্গেলস। আর্কাঙ্গেলস মানে কি, শ্রেষ্ঠ দেবদূতরা, এই শ্রেষ্ঠ দেবদূতরা যেন ঘুরতে এসেছিল, যেমন মনে হয়। আর মনে করে দেখো না, একটা ফুলের বাগান, সেই ফুলের বাগানে অনুমান করো যে 100টা গাছ আছে, সেই 100টা গাছের ফুলের বাগানটাতে যদি 500টা মানুষ তার উপর দিয়ে যাওয়া আসা করে, মানে হাঁটা চলা করে, তাহলে বাগানটা একটা বিধ্বস্ত অবস্থা লক্ষ্য করা যাবে। এখানে বলছে যে বাগানগুলোতে 100টা আক্ষরিক ভাবে গুণাগুন্তি 100টা গোলাপ ফুল ফুটে উঠেছে এক রাতের মধ্যে, আর গাছগুলো সেই ফুলের ভারে কিন্তু হেলে গেছে। সেটা দেখে এমন মনে হচ্ছে, ক্যাথরিন ম্যাসফিল্ড বলছেন যে যেন শ্রেষ্ঠ দেবদূতরা ঘুরতে এসেছিল এই সুন্দর গোলাপ ফুলের বাগানটাতে। ক্লিয়ার হয়েছে? নেক্সট, ব্রেকফাস্ট ওয়াজ নট ইয়েট ওভার, ব্রেকফাস্ট এখনো পর্যন্ত শেষ হয়নি। বিফোর দ্য মেন কেম টু পুট আপ দ্য মার্কি, মার্কি কথার অর্থ হলো, মার্কি কথার অর্থ হলো তাবু, সেই বড় মাপের তাবুকে বলা হয় মার্কি। কি বলছে, ব্রেকফাস্ট শেষ হয়নি, তার আগেই কিন্তু ওই মানুষগুলো মানে কর্মীগুলো চলে এসেছে কি করতে, মার্কি তাবু খাটানোর জন্য। হোয়ার ডু ইউ ওয়ান্ট দ্য মার্কি পুট, মাদার, মা মার্কিটা কোথায় খাটাবে, মানে তাবুটা কোথায় খাটাবে। হোয়ার ডু ইউ ওয়ান্ট দ্য মার্কি পুট, তাবুটা কোথায় খাটাতে চাও, মাদার, মা। এটা কে বলে, লরা বলে যে ক্যারেক্টারটা আমরা বুঝতে পারছি, সেই লরা তাকে বলে, মানে মাকে বলে যে মা তাবুটা কোথায় খাটাবে। মাই ডিয়ার চাইল্ড, ইট ইজ নো ইউজ আস্কিং মি, আরে বাচ্চা আমাকে তো জিজ্ঞাসা করা দরকার নেই। আই অ্যাম ডিটারমাইন্ড টু লিভ এভরিথিং টু ইউ চিলড্রেন দিস ইয়ার, আমি মনস্থির করে ফেলেছি, বুঝলি, আমি মনস্থির করে ফেলেছি যে সমস্ত দায়িত্বভার এই বছর আমি তোদের ওপর ছেড়ে দিলাম। কি বলছে, আই ডিটারমাইন্ড, আমি মনস্থির করে ফেলেছি, টু লিভ এভরিথিং, সব কিছু দায়িত্বভার তোদের উপর দিয়ে দেবো, টু ইউ চিলড্রেন দিস ইয়ার, এই বছর সমস্ত দায়িত্ব তোদের। তাই আমাকে জিজ্ঞেস করা দরকার হয় বলতো যে তাবুটা কোথায় খাটাবো, এটা তোদের ব্যাপার, তোরা বুঝে নিবি, তোরা দেখে নিবি কোনখানা তাবুটা খাটালে পরে সুন্দর লাগে, এটা তোদের উপর আমি ছেড়ে দিলাম। আমি মনস্থির করে ফেলেছি যে এইবারে এই বছর আমি সমস্ত দায়িত্ব তোদের উপর চাপিয়ে দেবো। ফরগেট আই এম ইউর মাদার, হ্যাঁ ভুলে যা, ভুলে যা, ভুলে যা, আমি তোদের মা, এই বিষয়টা তো ভুলেই যা, বাকি সমস্ত দায়িত্ব তোরাই কাঁধে তুলে নে, আমি তোদের মা, এটা তোরা ভুলে যা। ফরগেট আই এম ইউর মাদার, ট্রিট মি অ্যাজ এ অনার্ড গেস্ট, আমার সঙ্গে কিন্তু আচরণটা কর এমন ভাবে যেন আমি একটা অনার্ড গেস্ট, আর সমস্ত দায়িত্ব, সমস্ত ডেকোরেশনের দায়িত্ব সব তোদের, আমাকে তোরা ট্রিট কর, আমার সঙ্গে আচরণ কর যেন সম্মানীয় অতিথি আমি, সেই হিসাবে আমার সঙ্গে আচরণটা কর। বোঝা গেছে কথাটা? তাহলে লরার মা মিসেস শেরিডন সে বলছে যে এই বছর সমস্ত দায়িত্ব অর্থাৎ ডেকোরেশনের সমস্ত দায়িত্ব তোদের, আমাকে ভুলে যা, আমি তোদের মা বলে আমাকে ট্রিট কর যেন আমি একজন সম্মানীয় গেস্ট এই হিসাবে।
বাট মেঘ কুড নট পসিবলি গো অ্যান্ড সুপারভাইজ দ্য ম্যান। কিন্তু মা, মেঘ কুড নট পসিবলি গো, সম্ভবত মেঘ যাবে না, অ্যান্ড সুপারভাইজ দ্য মেন, ওই মানুষগুলোকে মানে অর্থাৎ কর্মীগুলো যেগুলো ছিল তাবু খাটাতে এসেছে তাদেরকে তো তদারকি করবে না, তাদের সঙ্গে কথাবার্তা বলবে না, মনে হয় মা যাবে না, এটা মেঘ যাবে না। সি হ্যাড ওয়াশড হার হেয়ার, সি হ্যাড ওয়াশড হার হেয়ার, সে তার চুলগুলোকে ওয়াশ করেছে মানে পরিষ্কার করেছে, বিফোর ব্রেকফাস্ট, ব্রেকফাস্টের আগে চুল ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। অ্যান্ড সি স্যাট ড্রিঙ্কিং হার কফি ইন এ গ্রিন টারবান, টারবান হচ্ছে পাত্র, এটা গ্রিন টারবানে করে সেটা কফি খেতে সে ব্যস্ত। তো মা আমার মনে হয় মেঘ যাবে না। উইথ এ ডার্ক ওয়েট কার্ল স্ট্যাম্পেড অন হার চিক, কি বলছে যে ডার্ক ওয়েট কালো রঙের ভেজা, কার্ল মানে কোকড়ানো চুল কি হয়েছে না স্ট্যাম্পেড অন হার চিক, যেন ওই গালের উপর দিয়ে যেন কি করা আছে না স্ট্যাম্পেড হয়ে গেছে, ছত্রভঙ্গ অবস্থায় আছে মানে এলোমেলো ভাবে আছে। জস দ্য বাটারফ্লাই অলওয়েজ কেম ডাউন ইন এ সিল্ক পেটিকোট অ্যান্ড এ কম্বো সরি কিমোনো জ্যাকেট, কিমোনো জ্যাকেট কি বলছে। আর জসের কথা তো দেখো, জসের ব্যাপারটা দেখো, যেন মনে হচ্ছে বাটারফ্লাই প্রজাপতির মতো, হ্যাঁ, অলওয়েজ কেম ডাউন, আর নিচে নেমে আসে সর্বদা, ইন এ সিল্ক পেটিকোট, সিল্কের একটা রাজকীয় কোট পরে পরে, অ্যান্ড এ কিমোনো জ্যাকেট, এটা জ্যাকেটের ভাগ আছে, ধরন আছে, এক ধরনের জ্যাকেটকে কিমোনো জ্যাকেট বলা হয়, সেই কিমোনো জ্যাকেট পরে যেন সে নিচে নেমে আসছে। ইউ উইল গো টু গো, ইউ উইল হ্যাভ টু গো, লরা, তাহলে তো তোমাকেই যেতে হবে লরা, হ্যাঁ, কিছু তো করার নেই, যেহেতু মেঘও যাবে না বলছে, সকালবেলায় ব্রেকফাস্টের আগে সে তার চুল ধুয়ে ফেলেছে, ভেজা চুল নিয়ে পরে সে কফি খাচ্ছে। আর জসের বিষয়টা তো আলাদাই, সেই জন্য বাটারফ্লাই প্রজাপতির মতো সুন্দর পেটিকোট পরে পরে ঘুরে বেড়াচ্ছে, উপর নিচে নামা যাওয়া আসা করছে, তাহলে কিছু তো করার নেই মা, হ্যাঁ, ইউ উইল হ্যাভ টু গো লরা, তাহলে তোমাকেই যেতে হবে লরা। ইউ আর দ্য আর্টিস্টিক ওয়ান, শিল্পী সুলভ বলতে একমাত্র তুই তো আছো না, শিল্পী সুলভ বলতে একমাত্র তুই আছো, তাই বাধ্য হয়ে তোকেই যেতে হবে। অ্যাওয়ে লরা ফ্লিউ, স্টিল হোল্ডিং হার পিস অফ ব্রেড অ্যান্ড বাটার, অ্যাওয়ে লরা ফ্লিউ, আর বাধ্য হয়ে লরাকে যেতেই হলো, লরা চলে গেল, অ্যাওয়ে লরা ফ্লিউ, দৌড়ে যেন চলে গেল, স্টিল হোল্ডিং, তখনও ধরেছিল হার পিস অফ ব্রেড অ্যান্ড বাটার, ওই যে খাবারটা খাচ্ছিল ব্রেড অ্যান্ড বাটারটা, সেটা হাতে নিয়ে সে ছুট দিয়েছে আর কি। ইট ইজ সো ডেলিশিয়াস টু হ্যাভ অ্যান এক্সকিউজ ফর ইটিং আউট অফ ডোরস। আর আমরা যারা ছোটবেলায় মনে করে দেখো, ওই রুটিটাকে চিনিগুলোকে মাঝখানে রেখে পরে একটু গোল 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 করে রোল করে পরে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিবিয়ে খাওয়াটা একটা আনন্দের ব্যাপার ছিল না, ঠিক তেমনই বলছে ইট ইজ সো ডেলিশিয়াস টু হ্যাভ অ্যান এক্সকিউজ ফর ইটিং আউট অফ ডোরস, ওই দরজার বাইরে যে পরে খাওয়াটা একটা সুস্বাদুই খাবার মনে হয়। অ্যান্ড বিসাইডস, এবং পাশাপাশি সি লাভড হ্যাভিং টু অ্যারেঞ্জ থিংস, আর এই সমস্ত জিনিসগুলোকে সে একটু ওই অ্যারেঞ্জ মানে জোগাড় যন্ত্র করতে একটু ভালোবাসে, মানে ঠিকঠাক কোথায় কোনটা রাখতে হবে এই তত্ত্বাবধান করতে কিন্তু লরা খুব একটা পছন্দও করে। সি অলওয়েজ ফেল সি কুড ডু ইট সো মাচ বেটার দ্যান এনিবডি এলস, নিজে ভাবে যে আমি যেটা করতে পারবো সেটা হয়তো বাকিরা করতে পারবেন, তারা সবার চেয়ে কিন্তু আমি বিষয়টাকে সবকিছু গুছিয়ে গাছিয়ে রাখতে পারবো, সেটা কিন্তু অন্যের কর্মের নয়। তাই সি অলওয়েজ ফেল্ড, সে সর্বদাই অনুভব করে, সি কুড ডু ইট সো মাচ বেটার, সে অনেক বেশি ভালো করে এটা জোগাড় যন্ত্র করতে পারবে, ম্যানেজ করতে পারবে, দ্যান এনিবডি এলস, অন্য কারোর থেকে। আজকের পাঠ এই পর্যন্তই, বাকি পাঠটা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। যেহেতু টেক্সটটা অনেকটা বড়, একটু একটু করে আমাদেরকে এগিয়ে যেতে হবে, তা না হলে টেক্সটটা কিন্তু কমপ্লিট করাটা মুশকিল হয়ে যাবে, অনেকটা বড় একটা টেক্সট এই দ্য গার্ডেন পার্টি বাই ক্যাথরিন মেসফিল্ড, খুব বড় একটা পাঠ। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে, প্রয়োজনীয় তথ্য যদি দরকার হয় তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো চাইলে, আর লাইক করবে ভিডিওগুলো, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, আর বন্ধুদের কাছে শেয়ার করবে। যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে গিয়ে পরে কমেন্টও করতে পারো। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।